আমি দেখেছি সমাজে যেসব মেয়েরা সবথেকে ভালো তারাই হচ্ছে সবথেকে বেশি খারাপ থাকে। যেসব মেয়েরা ধৈর্যশীল, যেসব মেয়েরা চুপচাপ, নম্র, ভদ্র, তাদের কপালেই সুখ লেখা থাকে না। জানি না এটা কেন হয়, আমি প্রায় মেয়েদেরই দেখেছি। তো হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো আজকে শেয়ার করব হচ্ছে এমন একটি গল্প, না এটা বাস্তব ঘটনা। সে একটা মেয়ের জীবন কাহিনী। মেয়েটা হচ্ছে আমারই নিজের মামাতো বোন। তো হচ্ছে ওনার অনেক ভালো উনি, সব গ্রামে সবাই অনেক ভালো বলে। ইভেন আমার আত্মীয় স্বজন যারা আছে সবাই অনেক ভালো বলে, আমরাও নিজেরাও জানি অনেক ভালো উনি। নম্র ভদ্র, জীবনে কাউকে কষ্ট দিয়ে কথাবার্তা বলা বা কোনো কিছু করা, কোনো কিছুই উনি করেননি। কিন্তু ওনার ভাগ্যটা যে এতটা খারাপ, এতটা নির্মম, সেটা কারোরই জানা ছিল না যে এমনটা হবে। যাই হোক, ওনার বিয়ে হয় অনেক বছর আগে। তো ছেলেটা মোটামুটি ভালোই ছিল, তখন আমরা জানতাম অনেক বেশি ভালো ভাইয়াটা। কিন্তু ভালোর মধ্যেও যে এত খারাপ লুকিয়ে আছে সেটা আমরা কেউই জানতাম না। কিন্তু আমার বোন ঠিকই জানতে পেরেছিল, কিন্তু অনেক সময় পরে, ওনার বিয়ের পরে যখন ওনার ছেলে হয়, ছেলে হওয়ারও ছেলের বয়স যখন 6 বছর, তখন জানতে পারে যে ভাইয়াটার অনেক মেয়ের সাথে রিলেশন। আর ভাইয়াটা যে অনেক বেশি সুন্দর ছিল তাও না, আর আমার বোনও যে অনেক বেশি সুন্দর ছিল তাও না। আমার বোনের ফেস কাটিং অনেক বেশি সুন্দর ছিল, শ্যাম বর্ণের ছিল। আর আমার ভাইয়াও শ্যাম বর্ণের ছিল, কিন্তু ওনার ফেস কাটিং অনেক বেশি সুন্দর ছিল। আমরা ওনাকে ছোটবেলায় বলতাম যে উনি দেবের মতো দেখতে, নায়ক দেবের মতো দেখতে। তো উনি সত্যি আসলেই ওইরকম দেখতে ছিল। আর ওনার কথাবার্তায় এতটা মায়াবী ছিল যে যে কোনো মানুষকে খুব সহজেই, যে কোনো মানুষ খুব সহজেই তার কথাবার্তায় বা তার ফেস চেহারা দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যেত বা গলে যেত, এরকম অবস্থা ছিল। তো যাই হোক, ভাইয়াটার অনেকগুলা মেয়ের সাথে রিলেশন ছিল, আগে থেকেই ছিল। কিন্তু আমরা বা আমার আপু কেউই বুঝতে পারেনি যে আসলে ভাইয়াটা এরকম। আমরা সবাই জানতাম অনেক বেশি ভালো, আর সবাই একটা খারাপ দিক জানতাম, সেই দিকটা হচ্ছে ভাইয়া নামাজ পড়তো না, মানে একেবারেই নামাজ পড়তো না। এই দিকটা ওনার অনেক বেশি খারাপ ছিল, কারণ যখন উনি শ্বশুর বাড়িতে আসতো দেখা যেত শুক্রবার, উনি করতো কি লুকায় আমাদের বাড়িতে চলে আসতো। আর বলতো যে শ্বশুর আব্বার সামনে যদি পড়ি, আব্বা যদি নামাজ পড়ার কথা বলে, এজন্য চলে আসছি। মানে উনি নামাজটা পড়তো না, এটা আমরা সবাই জানতাম। যার কারণে বলতাম যে এত ভালো একটা মানুষ, এত ভালো ব্যবহার, কিন্তু নামাজ পড়তেছে না। কিন্তু ভালোর মধ্যে যে এত খারাপ লুকিয়ে আছে সেটা কখনোই জানা ছিল না। তো যাই হোক, আমার বোনের ছেলে হয়, ছেলে হওয়ার 6 মাস পরে আমার 6 মাস না, সরি, 6 বছর পর জানতে পারে যে আমার ওই ভাইয়াটা অনেক মেয়ের সাথে রিলেশন। তো একটা বউ যখন জানতে পারে যে তার হাজবেন্ড অনেকগুলো মেয়ের সাথে অ্যাফেয়ার আছে, তখন ওই ওয়াইফটার অবস্থাটা কি হয় সেটা আমি আপনি একটু হলেও বুঝতে পারি, বা যাদের হাজবেন্ড এরকম করে তারা তো অনেক ভালোই বুঝতে পারছি। তো যাই হোক, প্রথম পর্যায়ে জানি না ওনার কেমন লেগেছিল। সবকিছু জানার পরে আমার বোনটা চলে আসে, তখন আমার বোন হচ্ছে আবার প্রেগনেন্ট হয়। ওর গর্ভে হচ্ছে 2 মাসের বাচ্চা থাকে একটা। তো ঠিক করে যে বাচ্চাটা নষ্ট করে ফেলবো, যেহেতু ওনার হাজবেন্ড এরকম এত মেয়ের সাথে অ্যাফেয়ারে যুক্ত আছে, আর উনি চাইলেও ভালো করতে পারতেছে না। তো উনি ভাবে যে ভাইয়াকে ছেড়ে দেবে, যার কারণে উনি বাপের বাসায় চলে আসে। চলে আসার পর চিন্তা করে যে বাচ্চাটা নষ্ট করে ফেলবে। তখন ওনার ভাসুর আমার আম্মুকে ফোন দিয়ে বলে যে ও তো এরকম রাগ করে চলে গেছে, তো ওর পেটে বাচ্চা আছে, ও বাচ্চাটা যাতে কোনোভাবে নষ্ট না করে। তখন আমার আম্মু আমার মামাতো বোনকে গিয়ে বলে যে তোর ভাসুর ফোন দিছিল, এটা বলছে বাচ্চাটা তো নষ্ট করতে না করছে। পরে তখন আর আপু সাহস পায় না বাচ্চাটা নষ্ট করার জন্য, তখন ভাইয়া এসে বুঝিয়ে টুঝে আবার নিয়ে যায় যে না, উনি আর এরকম করবে না। তো এতদিন পর্যন্ত আহ আপুই মানে জানতো সবকিছু, হয়তো বা দুই একজন জানতো, কিন্তু এত পাবলিক ছিল না। হঠাৎ করে ওনার হচ্ছে অপরাধ প্রবণতা এতটা বেড়ে যায়, উনি নেশার জগতে চলে যায়, নেশাগ্রস্ত হয়ে যায়। মানে অনেক বেশি নেশা করে, অনেক বেশি মেইলি ব্যাপারে জড়িয়ে যায়। যার কারণে মানে ওনার হচ্ছে স্টোরি মানে সবাই জেনে যায়, পুরা এলাকা প্লাস
মানে পুরা ডিস্ট্রিক্ট ধরতে গেলে পুরা বাংলাদেশে হয়তো বা ওনার মানে কার্যক্রম দেখেছে। তো এইসব সবকিছু সহ্য করেও আপু ছিল, কারণ আপুর ব্যাক সাপোর্ট ছিল না, আপুর ফ্যামিলি আপুকে ওরকম সাপোর্ট দিত না যে চলে আসো বা আমরা দেখে নেব, এরকম কোনো কিছুই আমার মামা বলতো না। তো যাই হোক, এরকম সহ্য করতে করতে, আর গ্রামের মানুষ তো কিরকম জানেনি, কথা বলতে একটুও ছাড়ে না। তো গ্রামের মানুষ হঠাৎ করে অনেক বেশি কথা বলতে শুরু করে, তখন ভাইয়া আবার শহরে এক জায়গায় চলে এসে বাসের কাউন্টার খুলে। তখন আপু বলে যে তুমি যেখানে থাকবা আমাকেও সেখানে নাও, আমি ডাল ভাত খেয়ে থাকবো না খেয়ে থাকবো কিন্তু তোমার সাথেই থাকবো। তো ভাইয়া জোরাজুরি করার পরে বাসায় নিয়ে আসে, কিন্তু বাসায় আনার পরে উনি একদমই কোনোভাবেই চেঞ্জ হয়নি। উনি আরো বেশি মেইলি ব্যাপারে জড়িয়ে পড়ে, রুম ভাড়া টাড়া নিয়ে, মানে বিশ্রী একটা অবস্থা। যাই হোক, এগুলোর পরেও আপু মেনে আছে, এখনো সহ্য করছে, কিন্তু আপু বলেছে তোমার যা ইচ্ছা তাই করো, তুমি আমার সাংসারিক খরচটা ঠিক মতো চালাবা। কিন্তু ভাইয়াটা সাংসারিক খরচও ঠিক মতো চালাচ্ছে না। আপু সবকিছু মেনে এতটা সহ্য করতেছে, আমরা সবাই বলি তুমি বেরিয়ে আসো এই সম্পর্কে থেকে, চলে আসো, তোমার এখানে থাকার দরকার না। কিন্তু বললেই তো আর চলে আসা যায় না, এত সহজেই একটা সংসার ছেড়ে আসা যায় না যেখানে দুইটা বাচ্চা। কিন্তু ভাইয়া বাচ্চাদের ভরণ পোষণও দিচ্ছে না, আপুর ভরণ পোষণও দিচ্ছে না। সবকিছু মিলিয়ে একটা যাযাবর অবস্থা। আপু ডিসিশন নিতে এখনো ভুগছে, তারপরেও আপুকে বলেছি তুমি চলে আসো। এটা একটা বাস্তব ঘটনা।